রহমানির রহিম। দণ্ডবিধি আইন 1860 সালের আইন। এই আইনে ধারা আছে 1 থেকে 511টা। আমরা পর্ব আসতে লাগে মাত্র 120-25টি, 100 না 230টি থেকে 50টি। এই 50টি 250-এর মধ্যে আবার কমে যাবে, কারণ এক এক ধারার সাথে একই জাতীয় কথা অনেকগুলো ধারায় পাবো। আমার যখন পড়ানো শেষ হবে আমি মিলাই দেবো, এবং পড়ার মাঝে মাঝেই আজকেও অনেকবার বলবো কোনটার সাথে কোনটা একই জাতীয় জিনিস আজকেও আছে। যখন সহজ করে দেব আপনারা লিখে লিখে রাখবেন বা মনে রাখবেন, তখন সহজ হয়ে যাবে, কঠিন কোনো কিছু না। আর 16 নম্বর অধ্যায়ের আমরা আলোচনা করব 119 থেকে আঘাত সম্পর্কিত। এই আঘাতটা হচ্ছে লেগে দুই প্রকার। আঘাত হচ্ছে দুই প্রকার। এই আঘাতকে দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে সাধারণ আঘাত, এক হচ্ছে গুরুতর আঘাত। এই আমরা 319 আর 320-এ পড়ি গুরুতর আঘাত। এই আঘাত আর এই গুরুতর আঘাতের কিন্তু শাস্তি নেই। তারপরে আমি বলি এই আঘাতে কি কি প্রশ্ন আসতে পারে, আঘাত কাকে বলে, গুরুতর আঘাত কাকে বলে, আঘাতকে কয় ভাগে ভাগ করা যায়, আঘাত প্রমাণের পদ্ধতি কি, হ্যাঁ। তারপরে আঘাতের বিভিন্ন প্রকারভেদ আছে, আঘাতের বিভিন্ন প্রকারভেদ আছে, আমরা সামনে আলোচনাগুলি পাবো। এই আঘাতের আলোচনা জোড়া জোড়ায় ধারা, এটা সাধারণ আঘাত, এটা গুরুতর আঘাত। এই যেমন 119-এ আঘাত, 120-এ গুরুতর আঘাত। ঠিক এরকম 121-এ আছে স্বেচ্ছাকৃত আঘাত, 122-এ আছে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত। একটার পর একটা, এটা পড়া সহজ, মনে রাখা সহজ, কিন্তু বোঝার বিষয় আছে আঘাত কাকে বলে। আঘাত আপনাদের আগেই পড়াইছি, মারামারি। আমরা গ্রামে সবাই কম বেশি মারামারি করছি। মারামারি মানে কিন্তু শরীর স্পর্শ করা না, শরীর স্পর্শ করা মানে আঘাত করা। মারামারি আমরা মনে করতাম যে গ্রামে ছোটকালে যখন 6, 7, 8 বা 3, 4 পড়তাম, বন্ধু মিলে জড়াজড়ি লাগিয়ে নিতাম, বলতে মারামারি করিস কেন, ওইটা ভুল, ওইটা মারামারি না, ওইটা আঘাতের পর্যায়ে চলে যায়। মারামারি তো হবে তখনই যখন গা স্পর্শ হবে না, দূর থেকেই কথাবার্তা ভাষা বর্ণ খারাপ, পরিবেশ দূষণ করে, এই জাতীয় কাজ হচ্ছে মারামারি। তাহলে আঘাত হলে শরীর স্পর্শ করাকে বোঝায়। এই শরীর স্পর্শ যদি কে আঘাত বলে, একজন ব্যক্তি যদি অপরজন কোনো ব্যক্তির শরীরে দৈহিক যন্ত্রণা দেয়, কি করে, আঘাত হচ্ছে দৈহিক যন্ত্রণা দেওয়া বা পীড়া দেওয়া। যে আঘাত করলে শরীরে পীড়া লাগে বা ব্যথা লাগে, পীড়া মানে ব্যথা দেওয়া, আর বৈকল্যতা ঘটানো মানে ব্যথার পরে ক্ষত বিক্ষত হওয়া বা তীব্র সামান্য কিছু ব্যথা অনুভব হওয়া, এই সমস্ত কাজগুলোকে আঘাত বলে। তাহলে একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দৈহিক জখম করা, দৈহিক জখম আবার আছে, তার কিরকম দৈহিক জখম বলতে কাটিয়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া, রক্ত পড়া, এটা দৈহিক জখম। বা পীড়া মানে ব্যথা পায় বা দুঃখ পায়, ঢাকা এলাকায় পায়, দুঃখ পায়, আঘাত পায়। বৈপল্য ঘটানো, কোনো প্রকার শরীরের ক্ষতি করা, ফুলে যাওয়া বা এরকম শরীরের কোনো ব্যথা অনুভব করাকেই আঘাত বলে। এটা সাধারণ আঘাত, এইটাকে সাধারণ আঘাত বলা হয় বা আঘাত। আর 320 আছে গুরুতর আঘাত। এই গুরুতর আঘাতের আবার 8 শ্রেণীতে ভাগ করছে। গুরুতর আঘাত কয় শ্রেণীতে ভাগ করছে, 8টা ভাগে ভাগ করছে। এই গুরুতর আঘাত হচ্ছে একজন ব্যক্তি যদি অপরজন কোনো ব্যক্তিকে, এটা বলেছে গুরুতর আঘাত হচ্ছে শরীরের 8টা অংশের যদি আঘাত হয়, এইটাকে গুরুতর আঘাত বলে, এটা স্বেচ্ছাকৃত আঘাত না। এই আঘাত মনে রাখবেন, এই আঘাত কিন্তু দুই প্রকার, একটা গুরুতর আঘাত, একটা সাধারণ আঘাত। এই আঘাতের কিন্তু শাস্তি হয় না। আমি আগেই বলছিলাম এই আঘাত আর এই গুরুতর আঘাতের শাস্তি হয় না, কারণ এই আঘাত যদি আপনি স্বেচ্ছায় খান, আপনার দ্বারা আপনি যদি শরীরের ক্ষত করে ফেলান বা আপনি কাজ করতে গেছেন, মাথায় একটা বড় ইট করে আপনার ক্ষতি হয়ে গেল, এটা একটা আঘাত হয়েছে। এটা গুরুতর আঘাত হতে পারে, সাধারণ আঘাত হতে পারে। এই আঘাতের বিচার করা যায় না, এই আঘাতের কোনো বিচার নেই। তাই 319 আর 320 যে আঘাতের কথা বলছে, এই আঘাতের কোনো বিচার করা যায় না। আপনাকে আমাকে বোঝাইছে আঘাতটা কি জিনিস, আঘাতটা কি জিনিস। তাহলে মনে করবেন কোন আঘাতের বিচার হয়, সামনে আমি বলবো, আপনারা সঙ্গেই থাকেন। আর 320 বলছে প্রথমত পুরুষত্ব হানি করা। পুরুষত্ব হানি করা মানে মানুষের পুরুষের যে পুরুষত্ব হানি করা। এইখানে যে 8টা কলাম আছে, এই কলাম আপনারা পুরো মুখস্থ করে নেবেন। এর পয়েন্টে বাই পয়েন্ট 19-20 করে মুখস্থ করার সুযোগ নাই। এই এক, প্রথমত পুরুষত্ব হানি করা। এখানে একের স্থানে আপনি 2 ব্যবহার করতে পারেন না, 2 ব্যবহার করলেন তো আপনার নাম্বার কাটা, ভুল উত্তর আসলো।
তাহলে প্রথমত পুরুষত্ব হানি করা, দ্বিতীয়ত স্থায়ীভাবে দুই কর্ণের স্থায়ীভাবে দুই কানের শ্রবণ শক্তি নষ্ট করা। স্থায়ীভাবে মানে স্থায়ী পদ আসলে আমরা যখন চাকরি করি স্থায়ী পদ বা স্থায়ীভাবে মানে চিরকালের জন্য, স্থায়ী মানে চিরকালের জন্য কানের শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি নষ্ট করে দেওয়া। এরপরে তৃতীয় হচ্ছে চোখের কর্ণিকের বা কর্ণিক মানে চোখ, দুটো চোখের দৃষ্টি শক্তি বা শ্রবণ শক্তি রহিত করা বা নষ্ট করে দেওয়া। এগুলো থ্রুলি মুখস্থ করবেন। প্রথমে করবেন পুরুষত্ব হানি করা, কানের শ্রবণ শক্তি নষ্ট করা, চোখের দৃষ্টি শক্তি নষ্ট করা। এখানে মুখস্থ করা, এখানে বোঝার কিছু নাই, বোঝার কথাটা আগেই বলছি। এই যে 319 আর 320 আঘাত, এই আঘাত কিন্তু আপনার স্বেচ্ছাও করতে পারে, এরা বিচার করা যায় না। কোন আঘাতের বিচার করা যায় খেয়াল রাখবেন। আঘাত কিভাবে প্রমাণ করবেন, কোন আঘাতের কিভাবে প্রমাণ করতে হয় সেটা আমি সামনে আলোচনা করব। এইটুক শুনেই চলে যাওয়ার দরকার নাই। ক্লাস ইউটিউবে শুনবেন, 2 লাইন শুনে চলে যাবেন না, ক্লাসের শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন। চতুর্থ, যে কোনো অঙ্গ বা গ্রন্থি অনিষ্ট করা। যে কোনো অঙ্গ, শরীরের পাত থেকে মাথা পর্যন্ত যে কোনো অঙ্গ বা শরীরের যে কোনো অংশের গ্রন্থি অনিষ্ট করা। অনিষ্ট মানে ক্ষতি করা। এই অনিষ্টের সংজ্ঞাটা আছে 425 দ্বারায়। 425 আছে অনিষ্ট। একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তির যদি ক্ষতি করে, যে ব্যক্তি ক্ষতি করে তার কিন্তু চারিনার লাভ নেই, কিন্তু ক্ষতি করে অপর ব্যক্তির ক্ষতিগ্রস্ত হয়, একে অনিষ্ট বলে। তাই আমাকে যদি কোনো ব্যক্তি পাত থেকে মাথা পর্যন্ত আমার শরীরের কোনো ক্ষতি করে দেয়, তাহলে ক্ষতিটা আমার হয়, তার কিন্তু কোনো উপকার হয় না, বেনিফিট হয় না। তাহলে এই কাজটা আমাকে অনিষ্ট করছে। চতুর্থ বলতে যে কোনো অঙ্গ, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি গ্রন্থিকে অনিষ্ট করে তার সেই কথা বলছে। পঞ্চম হচ্ছে যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহ বিন্যাস বা স্থায়ীভাবে ক্ষতি করা। এই বিন্যাস কাকে বলে? বিন্যাস বলে শরীরের কোনো কিছুর অবসান ঘটানো। বিন্যাস মানে শরীরের কোনো কিছুর অবসান ঘটানো। বিন্যাস মানে ধ্বংস করা। বিন্যাস মানে ধ্বংস করা। বিন্যাস মানে শরীরের কোনো কিছুকে অবসান ঘটানো। অবসান মানে শেষ করে দেওয়া। বিনাশ মানে ধ্বংস করা। বিনাশ মানে ধ্বংস করা এবং শরীরের কোনো বস্তু নষ্ট করে ফেলানো। তাহলে বিনাশ করছে, শরীরের কোনো বস্তুকে নষ্ট করে ফেলাছে এবং আগে ছিল এখন আর নাই, তাকেই বিনাশ করা। আমার শরীরে আগে একটা কান ছিল এখন নাই, আমার নাক ছিল নাই, কেটে ফেলাতে থাকবে, তাহলে এটা বিনাশ করে ফেলাইছে, এটাকে বিনাশ বলা হয়। শরীরে আগে ছিল বর্তমানে নাই। এই 320 যে সংজ্ঞাটা বলছে আমাদের মানব দেহ আঘাত সংক্রান্ত, এখানে কিন্তু দণ্ডবিধায়নী কোনো পশু পাখির কথা বলে নাই, এখানে মানুষ সম্পর্কে বলা হয়েছে, এখানে মানুষের অপরাধ সম্পর্কেই আলোচনা করা হয়েছে। ঠিক 320-তে আমাদের মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের কি আঘাত সেই সম্পর্কে বলা হয়েছে, এটা গুরুতর আঘাতের কথা বলছে। এরপরে ষষ্ঠ হচ্ছে মস্তক ও মুখমণ্ডল। মস্তক মানে মাথা, মস্তক বা মুখমণ্ডল। মস্তক মানে মুখমণ্ডল। মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করা। মস্তক মানে মুখমণ্ডল, এই মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করা। হ্যালো আপা, হ্যালো, ফোন আসছিল। তাহলে মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করা। মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করা। সপ্তম হলে হাড় বা দন্ত গ্রস্ত, হাড় বা দাঁত গ্রন্থস্থ করা। হাড় বা দাঁত, শরীরের হাড় বা দাঁত, শরীরের হাড় বা দাঁত ভেঙে ফেলানো। হাড় বা দাঁত ভেঙে ফেলানো। এবং অষ্টমটা বোঝার আছে, অষ্টমটা বোঝায় যে আঘাতের জীবন বিপন্ন করে বা আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে 20 দিন মেয়াদের জন্য তীব্র দৈহিক যন্ত্রণা দান করে, তাহাকে তাহার সাধারণ পেশা অনুসরণ করিতে অসমর্থন করে। মানে আমার আপনার শরীরে এমন আঘাত দেশে, এমন আঘাতের ফলে তীব্র যন্ত্রণা, এবং এই যন্ত্রণা 20 দিন বা 20 দিন পর্যন্ত আপনি তীব্র যন্ত্রণা ভোগ করলেও এটাকে গুরুতর আঘাত বলে। গুরুতর আঘাত 8 প্রকার, থ্রুলি মুখস্থ করবেন। এই গুরুতর আঘাতের মধ্যে অষ্টম নম্বর আঘাত 20 দিন। এমসিকিউ আছে, কত দিনের আঘাত যন্ত্রণা ভোগ করলে আপনি গুরুতর আঘাত বলে গণ্য হবে? 20 দিনের আঘাত। 20 দিনের আঘাত। সূচি যেমন মুখস্থ করেন
ঠিক এই 320-র 8টা কথা। প্রথমে লিখবেন পুরুষত্ব হানিকরণ, পুরুষত্ব হানিকরণ। তৃতীয় হচ্ছে কানের শ্রবণ শক্তি নষ্ট করা, চোখের দৃষ্টি শক্তি নষ্ট করা, যে কোনো অঙ্গ বা গ্রন্থি নষ্ট করা, যে কোনো অঙ্গ বা গ্রন্থি অনিষ্ট করা। পঞ্চম হচ্ছে লোকে যে কোনো অঙ্গ বা গ্রন্থি কর্মশক্তি বিনাশ করা বা স্থায়ীভাবে ক্ষতি সাধন করা, শরীরের যে কোনো অংশ স্থায়ীভাবে ক্ষতি সাধন করে ফেলানো। মস্তক বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত, মানে যে মুখটাকে স্থায়ীভাবে বিকৃত করে। হাড় বা দন্তক, মানে হাড় বা দাঁত ভেঙে ফেলাও, গুরুতর আঘাত। হাড় বা দাঁত ভেঙে ফেলাও, গুরুতর আঘাত। অষ্টম, যে আঘাতের জীবন বিপন্ন হয় এবং এই আঘাত তীব্র যন্ত্রণা আপনি 20 দিন অনুভব করবেন, এটাকে গুরুতর আঘাত বলে। এইবার আমি এটা প্রশ্ন করছিলাম, এই আঘাতে কেন শাস্তি হয় না? আপনারা ওদের অপেক্ষায় থাকেন। এখন আসেন 321 থেকে শুরু করে 338-এর ক পর্যন্ত আমরা পড়ব। এই কথাগুলোর আগে দেখবেন স্বেচ্ছাকৃত লেখা আছে। এছাড়াও আমি দণ্ডবিধি আইনের 39 ধারায়, আপনারা জানেন দণ্ডবিধি আইনের 39 ধারায় স্বেচ্ছাকৃত সংজ্ঞাটা পড়ছিলাম। যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ স্বেচ্ছাকৃতভাবে করে, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ স্বেচ্ছাকৃতভাবে করে, তাহলে তার অপরাধ হয়। আর যদি স্বেচ্ছাকৃত না হয়, কোনো অপরাধ হয় না। আপনারা আগেই জানেন 319 আর 320-এর আঘাতের সংজ্ঞা সম্পর্কে আপনাকে বোঝানো হয়েছে। আঘাতটা কি জিনিস, গুরুতর আঘাত কি জিনিস। খালি সাধারণ আঘাতের কথা কি বলছে? শরীরের দৈহিক যন্ত্রণা করে, পীড়া দেয় বা বৈকল্যতা ঘটায়। আর 320-তে 8 প্রকার মডেল আছে, ওটা মুখস্থ করে নেবেন পাই টু পাই, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আপনার মতো করে আপনি মুখস্থ করে নেবেন। এই দুটো ধারার অপরাধের শাস্তি হয় না, এটা সংজ্ঞা বোঝানো হয়েছে। কিন্তু 321 বলছে স্বেচ্ছাকৃত আঘাত দান। তাহলে আঘাত দান এটা বললাম, স্বেচ্ছাকৃত আঘাত দান যদি সংজ্ঞা আসে, আঘাত দানের সংজ্ঞা 319 লিখবেন। যদি বলে স্বেচ্ছাকৃত আঘাত দানের সংজ্ঞা, 319 লিখলে জীবনও হবে না। 321 হলো সংজ্ঞা, এটাও সংজ্ঞা। আপনি এই কাজটা স্বেচ্ছাকৃতভাবে করছেন। এই স্বেচ্ছাকৃত যদি একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আঘাত করে, তার শাস্তি আছে, তার বিচারের ফয়সালা আছে। কথাটা ক্লিয়ার? তাহলে 321 যদি আপনি স্বেচ্ছাকৃত কোনো ব্যক্তিকে আঘাত করেন, সেই আঘাতের শাস্তি আছে। 321 কিভাবে আঘাত করবেন তার ব্যাখ্যা বলা আছে। আঘাত কি জিনিস সেটাও জানেন 319। তাহলে 321 হচ্ছে স্বেচ্ছাকৃত আঘাত দান, এটা হচ্ছে নর্মাল আঘাত। স্বেচ্ছাকৃত আঘাত দান তার সংজ্ঞা। আর 322 কি বলছে? স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত। তাহলে স্বেচ্ছাকৃত যদি আপনি গুরুতর আঘাত করেন, স্বেচ্ছাকৃতভাবে যদি গুরুতর আঘাত করেন, তার শাস্তি আছে দণ্ডবিধি আইনের। এই ধারাবাহিকভাবে আমরা শাস্তি পাবো। কিন্তু 320 ধারার যে সংজ্ঞায়িত করা হয়েছে, ওই আঘাতের শাস্তি দণ্ডবিধি আইনের এই যথাক্রমে যেগুলো পড়ছেন ওগুলোর ভিতর থাকবে না। কারণ ওই আঘাত আমার আপনার কর্মক্ষেত্রেও নিজে নিজেই ঘটে যেতে পারে। নিজে নিজে আমার কাজ দ্বারা আমার চোখের দৃষ্টি শক্তি নষ্ট হতে পারে, আমার কানের শ্রবণ শক্তি নষ্ট হতে পারে, আমার পুরুষত্ব হানি ঘটে যেতে পারে, আমার যে কোনো অঙ্গের গ্রন্থ নষ্ট হতে পারে। হয় কি হয় না? জয় লাইনে আসেন, ভিডিও মুড অন করেন, ব্যাচেলার মানুষ। তাহলে এই কাজটা আমাদের হয় কি হয় না? কিন্তু আমার দ্বারাই যদি আমার ক্ষতি হয়ে যায়, তাহলে কি কোনো বিচার কেউ করবে? বিচার করা যাবে? বিচার করা যাবে না। কিন্তু যে কাজটা আমি ইচ্ছা করে স্বেচ্ছায় করে জয়কে আঘাত করি, সে আঘাত যদি গুরুতর হয়, তার বিচারের ফয়সলা আসে। তাহলে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের যদি সংজ্ঞা আসে 322 দিয়ে লিখবেন। স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের সংজ্ঞা হলে 322। আর স্বেচ্ছাকৃত সাধারণ আঘাত আসলে 321। আর যদি আঘাতের সংজ্ঞা আসে 319। আর যদি গুরুতর আঘাতের সংজ্ঞা আসে, শুধু গুরুতর আঘাতের সংজ্ঞা আসে 320। আইন পড়া এটাই বোঝার বিষয়। আমার এই কথা আপনারা হয়তো মনে করি বসছেন, অনেকেই জানবেন, গাইডই দেখবেন 320 সংজ্ঞার সাথেই অনেকে শাস্তি ব্যবহার করতে থাকেন। এটা কিন্তু ভুল। ওইটা আমাকে বোঝানো হয়েছে এই জিনিসটা কি। আর যখন 321 আপনি স্বেচ্ছাকৃত কাউকে আঘাত করবেন, তার শাস্তির ফয়সালা আছে। 322 যদি আপনি স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করেন, তারও শাস্তির ব্যবস্থা আছে। এইবার চলে গেলাম। আর এই উদাহরণগুলো পড়ে নেবেন, উদাহরণগুলো পড়বেন, ব্যাখ্যাগুলো পড়বেন। এগুলো আপনাদের পড়ার দায়িত্ব, বোঝার দায়িত্ব। আর আমি যে কথাগুলো বললাম বই পড়বেন, ভিতরে পাওয়া যাবেন। এবার আসেন 323 কি বলছে? স্বেচ্ছাকৃত আঘাত দান করার শাস্তি।
এই যে স্বেচ্ছাকৃত আঘাতদানের শাস্তি 319 কি বলছে? আঘাতে স্বেচ্ছাকৃত আপনি করছেন, 319 বলছে আঘাতটা বোঝা হয়েছে, আঘাত 3 ভাবে করছেন, তীব্র যন্ত্রণা হয়েছে, তারপরে কি করেছে, তারপরে পীড়া দেশে শরীরে বৈকল্যতা ঘটাইছে, শরীরের বৈকল্যতা ঘটাইছে। আর এই কারণে যে এই কাজটা আপনি স্বেচ্ছাকৃতভাবে করছেন 321 আপনি স্বেচ্ছাকৃতভাবে আঘাত করার কারণে আপনার শাস্তি 324। আপনার শাস্তি কত? 323 323 হলে স্বেচ্ছাকৃত আঘাতদানের শাস্তি। কথাটা ভুল হলে বলবেন। 321 আপনি কত শাস্তি পাচ্ছেন? 321 কথা ক্লাস শেষে বলবেন। কথা হলো ক্লাসের শেষে প্রশ্ন ভুল হলে বা পড়ার কোনো সংশোধনী থাকলে ক্লাস শেষে, আর কথা শুনতে থাকেন। 321 স্বেচ্ছাকৃত আঘাতদান, এই আঘাতদানের শাস্তি পাবেন 323। তারপরে আবার ধারাবাহিকভাবে বলতেছি, খেয়াল রাখবেন। 321 স্বেচ্ছাকৃতভাবে আপনি আঘাতদান করছেন, স্বেচ্ছাকৃত আঘাতদানের শাস্তি 323। এখন আসেন 322 স্বেচ্ছাকৃত আপনি গুরুতর আঘাত করছেন, এর শাস্তি কত? 324। স্বেচ্ছাকৃত আপনি কি করছেন? গুরুতর। স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাত দান। 324 বোঝেন, বোঝার আছে। 324 বলছে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত, স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র বা অন্যান্য মাধ্যমের সাহায্যে আঘাত দান করা। তাহলে আপনি কিন্তু, আমি আঘাত সম্পর্কে পড়েছি 320-এ। আঘাতটা কিরকম একেবারে 8 প্রকার ভাগে ভাগ করে আমার আপনাকে আঘাত সম্পর্কে বোঝাইছিল, 8টা ভাগ করে গুরুতর আঘাত বোঝাইছিল। এখন আবার বলছে 324-এ স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র। এই মারাত্মক অস্ত্র বলতে আমি আপনি কি বুঝাই? ডাল, তরোয়াল, পিস্তল। এছাড়াও আপনি মনে করেন যদি বরফ দিয়ে আমি আপনাকে মারি ফেলাই, আপনি আমাকে বরফ দিয়ে যদি খোপ মারেন ছুরির মতো সিস্টেম করে, তাহলে মারা যাবে না? তাহলে বরফ কি অস্ত্র হয় না? আসেন সেই সম্পর্কে এই 324-এর আমি যে কথাগুলো খুঁড়ে খুঁড়ে বলবো, খেয়াল করবেন। এই বইয়ের মধ্যে সব আছে, গাইডের মধ্যে কিছুই নেই। আমি যদি গাইড লেখি কোনোদিন, মনে করেন ওর গাইডের ভিতরে তেমন কিছু নেই, শুধু প্রশ্ন বোঝার জন্য এইগুলো। এখন তাহলে খেয়াল করবেন, স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে। তাহলে অস্ত্র ছাড়াও অন্য মাধ্যম আছে না? যেমন আপনি অস্ত্র ছাড়াও কাঠ, বাঁশ, লোহা বা বিভিন্ন মাধ্যম আছে, এগুলো বোঝার সাথে বললাম। এখন বইয়ের মধ্যে কি আছে চলেন যাই। যদি বলছে কি মারাত্মক অস্ত্র বা অন্য কোনো মাধ্যমে আঘাত করছেন, গুরুতর আঘাত, আপনি গুলি ছড়ছেন। এখন খেয়াল করেন, গুলি দিয়েছেন, গুলি ছুড়ে দেয় মারা যায়, সে মারা যায় আলাদা। আপনি মারি ফেললে আপনি খুনের অপরাধী হবেন। কিন্তু আপনি কি করছেন? গুলি ছুড়ে আপনি আমাকে আঘাত করছেন। কোন আঘাত? গুরুতর আঘাত করছেন। গুলি ছুড়ে আপনি অস্ত্র দিয়ে গুলি ছড়ছেন, অস্ত্র দিয়ে গুলি ছড়ছেন, ছুরি দিয়ে আঘাত করেন। আপনি অস্ত্র ব্যবহার করছেন, আপনি ছুরি দিয়ে আমাকে আঘাত করছেন। যে কোনো যন্ত্র বলতে কি বোঝায়? যন্ত্রপাতি আমাদের, যেমন ইলেকট্রনিক বা বিল্ডিং এর কাজ করার সময় কিন্তু বিভিন্ন যন্ত্রের মাধ্যমে করা হয়, বা ডাক্তারি পড়া বা আমাদের গাড়ি ঘোড়া ঠিক করার সময় কিন্তু বিভিন্ন যন্ত্র ব্যবহার করে, কিন্তু অস্ত্র না, ওগুলো যন্ত্র বা টুল বলা হয়। এই ইঞ্জিনিয়ারের ভাষা ওকে টুল বলা হয়। টুল বলা হয় ওই জিনিস দ্বারা যদি আপনি আঘাত প্রাপ্ত হন বা কেউ আঘাত করে, তাহলে কি যে কোনো যন্ত্র যার সাহায্যে আপনার মৃত্যু ঘটানোর সম্ভাবনা রয়েছে, যে যন্ত্রের সাহায্যে আপনার আমার মৃত্যু ঘটানোর সম্ভাবনা রয়েছে বা গুরুতর আঘাত ঘটানোর সম্ভাবনা রয়েছে। অগ্নি বা আগুন দ্বারা আমরা গুরুতর আঘাত হতে পারে না? আগুন দ্বারা আমি গুরুতর আঘাতের সম্ভাবনা। উত্তপ্ত বস্তু কি? পানি। রুটি বানানোর সময় রুটির তাওয়া, বা আপনি কাপড় লন্ডি করলেন, কাপড় লন্ডি করার ইস্ত্রি মেশিন, তাহলে উত্তপ্ত, ওটা কিন্তু উত্তপ্ত। বালুও কিন্তু মুড়ি ভাজার সময় উত্তপ্ত থাকে। খেয়াল রাখবেন, একের অধিক কথা আমরা অল্প দ্বারা পড়ব, ছোট ছোট করে বলবো আমার জয়ের কথা, এবং আমারও ভালো লাগবে। তাহলে উত্তপ্ত বস্তু, যে কোনো বিষ। এখন হলে আপনি যে কোনো বিষ আছে না, বিষাক্ত জিনিস আপনার আমার গায়ে লাগলে কিন্তু ছুলে পড়ে যায়, মরার হিসাব পরে। যদি মারা যান তাহলে কিন্তু দ্বারা ঠেলে নেবেন, 302-তে মারা যাবেন। কাজটা স্বেচ্ছাকৃতভাবে করতেছি। আর যদি গুরুতর আঘাত করেন, একটা জিনিস দিয়ে, তখন ধারাটা পড়ার আগে বুঝে নেই, তারপরে বলবো কোথায় আপনি কোথায় যেতে পারেন, কত দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। তাহলে আপনার এই বিষ প্রয়োগ করলেন, আমি ঝলসে গেলাম। ওই যে গুরুতর আঘাতে 320 বলছে কিভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি,
কিন্তু এই কাজটা আমি একলা একলা যদি হই তাহলে আমার কোনো অপরাধ নেই, কিন্তু আপনি যদি আমাকে করেন, আমি যদি আপনাকে করি স্বেচ্ছাকৃতভাবে। সংজ্ঞা পড়ছে কি 322 গুরুতর আঘাত 322। খুব খেয়াল রাখবেন, কাজটা যখন স্বেচ্ছায় করে ফেলাইছি তখন শাস্তি আমাকে ভোগ করাই লাগবে। কি করছি? অস্ত্র বা বস্তুর মাধ্যমে। আমি অস্ত্রের মাধ্যমে গুরুতর আঘাত করছি বা বস্তুর মাধ্যমে করছি। তাহলে সহজ না? বুঝলি সহজ হবে এবং প্রশ্ন ক্লাস শেষে করবেন। তারপরে ক্ষয়কারক পদার্থ। কোনো ক্ষয়কারক পদার্থ যেমন অ্যাসিড জাতীয় পদার্থ শরীরকে ক্ষতি করে বসে। এই ক্ষয়কারক পদার্থ ব্যাটারির ভিতরে থাকে, বিভিন্ন কেমিক্যাল থাকে, ইউরেনিয়াম বা অত বড় সায়েন্সের ছাত্র ছিলাম না, এই কেমিক্যাল যা ভয়ঙ্কর কেমিক্যাল আমার শরীরে লাগলে বা আমরা যে সমস্ত ওষুধ সেবন করি সুস্থ হওয়ার জন্য, যে ওষুধ আমার ক্ষত ঠিক করে, এই ওষুধে আমার ভালো শরীরে লাগলে ক্ষত বিক্ষত করে দেয়। তাহলে কি ওই 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 ক্ষয়কারক পদার্থ, ওটাও কিন্তু ক্ষয়কারক পদার্থ। আমাদের ডাক্তারি সমাজে আমরা মাদক দ্রব্য আইন পড়ছি, সাধারণত লাইসেন্স, ড্রাগের লাইসেন্স বলা, ইংরেজি মনে হয় বলে, এই লাইসেন্স কিন্তু একটাই। কোথাও ওষুধের কোম্পানি ব্যবহার করে, আবার কিছু হলো মদের লাইসেন্সে ব্যবহার করে। তা আমরা ক্ষয়কারক পদার্থ বললাম, শুধু অ্যাসিড জাতীয় দ্রব্যের নাম দিলাম, কিন্তু আমাদের যে ওষুধ সেবন করি দেখবেন লেখা আছে, আমরা যে ওষুধগুলো অসুস্থ হলে খাই বলতে শিশুদের নাগালের বাইরে রাখবেন। তার মানে কি ওই শিশুর জন্য এটা ক্ষতিকারক না? এমসিকিউ কিন্তু এগুলোই, যে শিশুর ক্ষয়কারী পদার্থ কোনটা নিচে, শিশুর জন্য ক্ষয়কারী পদার্থ দেখা গেলো ওষুধ দিয়ে দিলে, আমাদের যে ওষুধগুলো আমরা খাই সেইগুলো কিন্তু শিশুদের জন্য ক্ষয়কারক বা বিষাক্ত। এরকম এমসিকিউগুলো এভাবে আছে পদার্থ যাক। তারপরে কোনো বিস্ফোরক হচ্ছে লোকে, যেমন আতশবাজি ফুটায় বা আপনি বোম বাস্টিং করলেন বা কেমিক্যালকে বিকৃত করে ফায়ার করলেন, এইগুলো হচ্ছে কোনো বিস্ফোরক দ্রব্য যা নিষ্করণের সহিত যা। এছাড়া কি যা নিঃশ্বাসের সহিত গ্রহণ করা যায়, যে দ্রব্য আপনি নিঃশ্বাসের সাথে গ্রহণ করবেন, করলে আপনার শরীরে ক্ষতি হবে। কীরকম ক্ষতি হলো? আমি নাক দ্বারা কেমিক্যাল দিলেন ইয়াসিন ভাই, যে রেজাল্ট একটু ক্ষতি করে আসি, আমি নাকের সাথে নিয়ে টান দিলাম, আমার নাকের সাথে চলে গেল, এই যন্ত্রণা আমি তীব্র 20 দিন ভোগ করলাম। আমি কয়েকদিন 20 দিন হাসপাতালে থেকে আসলাম, তাহলে এইটা মনে করেন গুরুতর পাওয়া গেছে। অস্ত্র আর বস্তু বলতে যদি আপনি এইগুলো পুঙ্খানুপুঙ্খানু বুঝতে পারেন, আপনার আমার জন্য এই প্রশ্ন ধরা সহজ, র্যাঙ্ক পাওয়া সহজ। এই যে আমি হাজারটা কথা কলাম, এই কথা বই থেকেই বলি আপনাকে সহজ করার জন্য। এই কথাগুলো আপনি আবার দেখলে দেখবেন সহজ হয়ে গেছে। মূল বই দেখবেন, গাইড কেউ দেখবেন না, দোহাই লাগে। গাইডের ভিতরে তা থাকে না, গাইডের ভিতরে থাকে শিরোনাম, গাইডের ভিতরে থাকে প্রশ্নের উত্তর, গাইড এমনি প্রশ্ন পড়ার জন্য, বোঝার জন্য। তাহলে আমি আবারও বললাম, স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের মধ্যে সাহায্য, শিরোনাম এটি মুখস্থ করবেন। ভিতরে যতগুলো কথা বললাম এইগুলো শুধু মনে রাখবেন। এই কথাগুলো 326-এও যা পাবো, কিন্তু 326-এ পড়া লাগবে না। 324-এ আপনি যে পুঙ্খানুভাবে জানলাম, ব্যাখ্যা করলাম, 326-এ আমি আর বলবো না। আর যেখানে সাধারণ আঘাত পর্ব, ওই তিনটে কথা আপনি মনে রাখবেন। সাধারণ আঘাত যখন হবে, তিনটে কথা কি মনে রাখবেন? দৈহিক যন্ত্রণা, পীড়া, বৈফল্য ঘটানো। দৈহিক যন্ত্রণা, পীড়া, বৈফল্য ঘটানো। এই কথাগুলো আবার মনে রাখবেন, 20 দিনের অধিক যেন না হয়। এইগুলো কিন্তু সরাসরি দেখা যায় না, দৃশ্যমান না। এটা সাধারণ আঘাত। সাধারণ আঘাতে এই তিনটে কথা মনে রাখবেন: দৈহিক যন্ত্রণা, পীড়া, বৈফল্য ঘটানো। আর গুরুতর আঘাতে মনে রাখবেন 8টা কথা মুখস্থ করে ফেলাবেন। এই আঘাতের পরে আপনি কখন এই শাস্তির সংজ্ঞায় চলে আসবেন? 321 আসছে স্বেচ্ছাকৃত আঘাতদানের শাস্তি, 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতদানের শাস্তি। তাহলে 323 কি? সাধারণ আঘাতের শাস্তি। 324 কি? মারাত্মক অস্ত্র বা কোনো বস্তুর মাধ্যমে গুরুতর আঘাত করার শাস্তি। এইটা আমি পড়ছি বস্তু বা অস্ত্র, কিন্তু যখন কোনো পদার্থ, ক্ষয়কারক পদার্থ নিঃশ্বাসের মাধ্যমে রেজাল্ট ক্ষতি হওয়া 20 দিন হাসপাতালে আছে, আপনি এই হেডলাইন খুঁজে কোথাও পাবেন না, সূচি মুখস্থ করে কোথাও মিলাতে পারবেন না। কিন্তু এই কথাগুলোর ভিতরে সুন্দর করে লেখা আছে। এমসিকিউ যদি এখান থেকে 10টা করা যায়, এমসিআই 324 থেকে আপনি 10টা আপনিও করতে পারবেন। আগামীকাল যখন আপনিও পারবেন, এইটা বুঝে যাবেন। 1টার থেকেই 10টা। কিসের কার গাইড কিনবেন? গাইড এত এমসিকিউ করলে গাইড এরকম বড় হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন এরকম বড় হবেন এমসিকিউর গাইড, আপনি পড়বেন না। তাই এই মূল বই পড়েন, আমার এই গল্পের সাথে থাকেন, আপনাকে সহজ করার জন্যই আমার এই আয়োজন। আমি প্রতিদিনই ক্লাস নেব, শুধু ডিউটি ব্যতীত। সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হবে ইনশাল্লাহ।
পরীক্ষার সময় আরো বেশি নেব। তাহলে এখন আপনারা বুঝতে পারছেন 324-এর স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্রটা কি, বা কোনো অন্য মাধ্যমের সাহায্য, অন্য মাধ্যম কতগুলো পাইছেন আবার আমি বলি। তাহলে গুলি ছড়ছেন, ছুরির আঘাত করছেন, গুলি ছড়ছেন, ছুরির আঘাত করছেন, তারপরে কি করছেন, যে কোনো যন্ত্র ব্যবহার করছেন, তারপরে জাহাজ সাহায্যে আপনার মৃত্যু ঘটানোর সম্ভাবনা রয়েছে। জাহাজ সাহায্যে মানে কি, মেলা কিছু। এই যে বরফের খণ্ডটার কথা বললাম, এই বরফই যদি আপনি শক্ত করে চাকু করে ফরম করে আমারে মারি দেন, আমি ক্ষতবিক্ষত কাটা যাবে না? এই অস্ত্র কিন্তু পুলিশ আর খুঁজে পাবে না। পুলিশ যতই আপনার রিমান্ডে নিক যে আমি বরফ তো গলে যায় কিছু সময় পরে, কিন্তু আপনি তো বরফ দিয়ে কাম সারি ফেলাইছেন, আমার এমন ক্ষতি করছেন, আমার অঙ্গহানি, আমি গুরুতর আঘাত ক্ষতিগ্রস্ত হয়েছি। এরপরে আসেন আগুন যে আপনি পোড়া দিয়েছেন, আগুনের আলামত আর খুঁজে পাওয়া যায় না, আগুন ভিনিশ হয়ে গেছে। উত্তপ্ত বস্তু বালি ছুড়ে দিয়েছেন, তারপরে পানি ছুঁড়ে মারছেন, যে কোনো বিষ ওষুধে দেয় বিভিন্ন বিষাক্ত জিনিস। এরপরে ক্ষয়কারক পদার্থ, কোনো বিস্ফোরক দ্রব্য যা নিঃশ্বাসের সহিত নেওয়া যায়, তাই এরকম দ্রব্য রক্ত গ্রহণ করা যায়, রক্তের মধ্যে দিয়ে দিয়েছেন ইনজেকশন পুশ করে, আমি তীব্র যন্ত্রণায় ভোগ করি, রক্তের ভিতরে এমন একটা সমস্যার সৃষ্টি হয়েছে যা জীবনেও আর ভালো হবে না। তাহলে কি আপনি আমাকে গুরুতর আঘাত করলেন, আপনার শাস্তি 324। কথা একটু কি শেষ। 325 আবার বুঝেই কিরকম, 325 খেয়াল রাখবেন, 325 119 যেমন আঘাত করছেন, এই আঘাতের কোনো শাস্তি হয় না। 321 স্বেচ্ছাকৃত আপনি আঘাত করছেন, তাহলে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দানের শাস্তি স্বেচ্ছাকৃত হবে। 325 আছে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দানের শাস্তি, 322-এর শাস্তি 325 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান করছেন তার শাস্তি। আর তাহলে 324 কি বললাম, স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র বা অন্য কোনো মাধ্যম। কথার এই হেডলাইনগুলো খুব খেয়াল রাখবেন। যদি শুধু সংজ্ঞা আপনাকে দিল স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের সংজ্ঞা, আপনি যদি 320 লেখেন গুল্লা পাবেন, কারণ ওই স্যার জানিয়ে শুনে আপনার দেশে বসান। রেডিয়েশন আমেরিকাতে প্রশ্ন নিয়ে আসে, কিন্তু সেই আমেরিকার প্রশ্ন। তাহলে 320-তে আপনার আছে, 321-22 আছে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত, তার শাস্তি কত, 325। তাহলে 324 কি, মারাত্মক অস্ত্র ব্যবহার করছিল এবং অন্য কোনো বস্তুর মাধ্যমে করছে। বস্তু সম্পর্কে আপনার সম্মুখ ধারণা একদিন আমি যা দেওয়া আল্লাহর রহমতে দিছি। এরপরে আসেন 326 কি বলছে, স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র মাধ্যমে সাহায্য গুরুতর আঘাত দান করা। ভুলটা হলো কি, এই স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র এটা সাধারণ আঘাত। প্রথমে পড়ছিলাম সাধারণ আঘাত, 324 হলো সাধারণ আঘাত। আর এই কথাটা ওইখানে একটু মিসিং হয়েছে, এরকমই আমি গুরুতর বলে ফেলছিলাম, কারণ ওই 324 আর 326-এর পড়া একই, একটাই গুরুতর লাগাবেন, একটা সাধারণ লাগাবেন, কাজটা কিন্তু স্বেচ্ছাকৃত। এইখানে পরবার এসে বারবারই খেয়াল করবেন, 324-এ আমি যে আলোচনা করছি এইটা হচ্ছে লেগে স্বেচ্ছাকৃত সাধারণ আঘাত করা, আর 326 সেম কথাই, এটা গুরুতর হবে, শুধু ভাষাগত পরিবর্তন, কথাগুলো একই। হ্যাঁ, দুই ক্ষেত্রে মারাত্মক অস্ত্র যদি শরীরে সাধারণ ব্যথা দেয়, ওই বিষের ওই কলামের ভিতরে যদি না পড়ে, তাহলে মনে করবেন 319-এর কলামের মধ্যে পড়ছে, একটু বোঝার আছে। আর যদি দেখেন 319-এর মধ্যে পড়ে গেছে, তাহলে ওরা 326 মারবেন, বোঝার জন্য এতটুকু। অল্প একটু মিসিং হয়েছে, দুঃখিত। জয় তুই বললে না কেন, বারবার শেষটা গুরুতর মনে বলে ফেলেছিলাম। যাক, আর তাহলে আমি তো প্রশ্ন করতে নিষেধ করেছি, প্রশ্ন যে আপনি যেটা মনের ভিতরে যে প্রশ্ন আপনার আসতেছে, সেই প্রশ্নের উত্তর আপনি ক্লাস শুনলে স্যাটিসফাই পাওয়া যাবেন। মাঝখানে বললে মনে হচ্ছে আমি ভুল বলতেছি না, আমি সমাধান দিয়ে দেবেন। এখন আসেন, এই যে স্বেচ্ছাকৃত আঘাত করলেন, স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত করলেন, তা আপনি ধরে নিয়ে আসলেন, কিভাবে প্রমাণ করবেন যে একে স্বেচ্ছাকৃত আঘাত করছে বা স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত করছে? প্রমাণের দায়ভার। ইদানিং আমাদের প্রশ্ন আসে প্রমাণের দায়ভার। তাহলে জয় তুমি কি বলতে পারবা এটা আনুমানিক যে কিভাবে প্রমাণের দায়ভার, কিভাবে সাধারণ আঘাত করব, কিভাবে গুরুতর আঘাত করব? 5টা করে বলো, বেশি বলা লাগবে না। তোমার একটা ধারণা আছে যে প্রমাণ, তুমি সাব ইন্সপেক্টর ধরে নিয়ে আসলে সাধারণ আঘাতের কারণে, কি কারণে সাধারণ আঘাত হয়েছিল?
হ্যাঁ, ধন্যবাদ। তাহলে গুরুতর আঘাত এই কঠিন কিছু না, এই পড়া কঠিন না, খুবই সহজ যদি আপনি বুঝতে পারেন। ধন্যবাদ আপনার। এই আবার আমি বলি, প্রমাণের দায়। আমি সাধারণ আঘাতের, স্বেচ্ছাকৃত সাধারণ আঘাতের একটা আসামিকে ধরে নিয়ে আসলাম, তাই না? তাহলে কিভাবে প্রমাণ করব এই আঘাত, এই অপরাধ সংগঠিত হয়েছিল? প্রথমে কি দিলাম, এই আঘাত সংগঠিত হয়েছিল। এই আঘাতের ফলে উনি দৈহিক যন্ত্রণা ভোগ করছিল, এই আঘাতের ফলে তিনি দৈহিক যন্ত্রণা ভোগ করছিলেন। 3 নম্বর, এই আঘাতে তার শরীরে পীড়া দিয়েছে, মানে ব্যথা করছে। এই আঘাতে শরীরের বৈপন্যতা ঘটেছিল। এই আঘাত তিনি স্বেচ্ছাকৃতভাবে করছিলেন। 5টা হয়ে গেছে না? এই কঠিন কিছু না, আপনি বুঝে ফেলেছেন, সহজ লাগে পানির মতো। এখন এটা যে গুরুতর হয়, তাহলে অপরাধটা সংগঠিত হয়েছিল, এই শরীরে পুরুষত্বহানি হলে পুরুষত্বহানি ঘটছিল, তার কানে শ্রবণ শক্তি নষ্ট হয়েছিল, অথবা তার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়েছিল। এই যখন লেখবেন, যে কোনো একটা কলাম দিয়ে লেখবেন, এই 8টাই যদি লিখে ফেলা দেন, তাহলে গাইড করা আছে, আপনার বুঝ শক্তি কিছু আসলো না। অথবা তার শরীরে যদি আপনি 8টা তুলে ধরেন, তাহলে হয় না। 5টা লেখবেন, যে 5টার প্রথমটা কোন অপরাধ সংগঠিত হয়েছিল, লাস্টেরটা লিখবেন সে কাজটা স্বেচ্ছাকৃতই ঘটেছিল। কারণ আপনি যদি 8টা লেখেন, তাহলে তো আপনি সময় পাবেন না। আর যদি 20-এর 8টার কথা স্পষ্ট করে প্রশ্ন আসে যে কোন কোন ক্ষেত্রে গুরুতর আঘাত হয়, ব্যাখ্যা করেন বা লেখেন, সেই ক্ষেত্রে ওইটি। আর যদি আপনার প্রমাণের কথা বলে, তখন আপনি বলেন অপরাধ গুরুতর আঘাত হয়েছিল, আপনি আসামিটা ধরে নিয়ে আসলেন, সাব ইন্সপেক্টর প্রমাণ করেন কিভাবে এই অপরাধটা এই আপনি বসবেন। তখন এই দারোগা বলবে বা আপনি লিখবেন অপরাধটা সংগঠিত হয়েছিল। যদি পুরুষত্ব না হয়, তাহলে পুরুষত্বহানি লিখবেন। যদি কানের শ্রবণ হয়, তাহলে কানের শ্রবণ শক্তি নষ্ট হয়েছিল, যেগুলো একটা লিখবেন। তারপরে অপরাধটা তিনি স্বেচ্ছায় করেছিলেন, অপরাধের কারণে 20 দিন মতো তীব্র যন্ত্রণা ভোগ করেছিলেন, ঠিক আছে, কাজটা তিনি স্বেচ্ছায় করেছিলেন, এই বিষয়গুলো প্রমাণ করে তিনি অপরাধ করছিলেন বলেই গণ্য হবে। এরকম, তাহলে সহজ না? এরপর মারাত্মক অস্ত্রের মাধ্যমে কিভাবে প্রমাণ করবেন, তখন ওইভাবেই কথাগুলো লিখবেন। এরপরে 326 হলো মারাত্মক অস্ত্র। এই মারাত্মক অস্ত্র সম্পর্কে আমি দীর্ঘ সময় ব্রিফ করলাম, এইগুলো আপনারা বইতে নেবেন, সুন্দর করে মনে রাখবেন। এখন দ্বারা পর্ব 326-এর 326-এর এই যে বোঝার আছে, এই যে বুঝবেন। আর এগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা মুখস্থ করবেন, সুন্দর হবে না। তাহলে 320 শাস্তি, কিন্তু 325 না। কথা ক্লিয়ার? গুরুতর আঘাতের শাস্তি যদি কয় 320 গুরুতর আঘাত, এর শাস্তি কত? আপনি কি 325 দেবেন? এটা বলে নাই কিন্তু। এটা বলছে কত? 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দানের শাস্তি, 325 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দানের শাস্তি। এখানে সংজ্ঞা করছে, মানে শাস্তি বলবে। এই লাইন পরে এটা বোঝা। আর গাইডই দেখলি আপনি এখন হুবহু ওইভাবে, আগেরকার গাইড এখন অনেকটাই সংশোধন সবাই করছে, অনেক অনেক সিনিয়র স্যাররা আছে, তারা সংশোধনী দিয়েছেন। এখন 326-এর ক, স্বেচ্ছাকৃতভাবে দুটি চোখ উপড়াইয়া বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা চোখ দুটির দৃষ্টিশক্তি নষ্ট করা, মুখমণ্ডল বা মস্তক অ্যাসিড জাতীয় পদার্থ বিকৃতি করা। এখন দুটো চোখ যদি আসে, তখন 326 মারবেন। দুটো চোখ যদি একটা চোখ আসে, তাহলে তাহলে কিন্তু 326 মারবেন। আর দুটো চোখ যদি আসে, 326-এর ক মারবেন। এইটা হলো এমসিকিউ। যদি একটা চোখ বলে, তাহলে কি মারবেন? ওই 326। আর দুটো চোখ বললে 326-এর ক। এবং অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা চোখ দুটো দৃষ্টিশক্তি নষ্ট করে, চোখ দুটো মুখমণ্ডল বা মস্তক অ্যাসিড জাতীয় নষ্ট করে, সেই ক্ষেত্রে 300 বুঝার আছে, সেই ক্ষেত্রে এই 326 আমি আপনি যেন ব্যবহার করি। এখানে দেখেন উদাহরণ আছে কিরম, ক উদাহরণ আছে হলে ক, আলোচ্য 320 দ্বারা দ্বিতীয়ভাবে বর্ণিত অপরাধ যখন উভয় চক্ষু সম্পর্কে হয়, হ্যাঁ, উৎপাদন দ্বারা যে কোনো ধরনের অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা হয়, তাহলে কি বলছে? 320-এ যে সংজ্ঞায়িত করছে, ওখানে কি বলছে? এই স্থায়ীভাবে দুই কর্ণের যে কোনোটির দৃষ্টিশক্তি, যে কোনোটির, খেয়াল করেন 320-এর দ্বিতীয়তে বলছে স্থায়ীভাবে দুই কর্ণের, তিনে বলছে স্থায়ীভাবে দুই কর্ণের যে কোনোটির শ্রবণ শক্তি। তাহলে দুটো চোখের যে কোনো একটার যদি শ্রবণ শক্তি নষ্ট হয়, 326 মারবেন। 326 মারবেন যদি একটা চোখ হয়। আর যদি দুটো চোখই হয়, তাহলে 326-এর ক। ঠিক আছে? গাইডে লেখে বোঝানোর সুযোগ নাই, খুব খেয়াল করবেন।
একটা চোখ, তাই এখানে 26-এর কয়ের আবার ক দিয়ে যে আপনার পয়েন্টের আলোচ্য বিষয় আলোচনা করে দিয়েছে 320-র দ্বিতীয় ভাগে বর্ণিত দুটো চোখ যদি হয় তাহলে 326-এর ক, এবং অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারাও যদি দুটো চোখ হয় তাহলে 326-এর ক। ঠিক আছে, এরপরে 326 এতটুকুই। তাহলে এতটুকু, এখানে বেশি বোঝার কিছু নাই। মূল বোঝার ছিল আপনি স্বেচ্ছাকৃত আঘাত এবং আঘাত, গুরুতর আঘাত, স্বেচ্ছাকৃত আঘাত, গুরুতর আঘাত, এই কথাগুলো ধারাবাহিকভাবে দিতে দিতে আমাদের বোঝাতে আসছে। আর এই প্রশ্নের এখানে 338-এর ক পর্যন্ত জোড়ায় লেখা, জোড়ায়। প্রথমটা সাধারণ আঘাত, পরেরটা গুরুতর আঘাত। একটা যদি মুখস্থ করেন আর যদি বুঝে পড়েন, এই 324 আর 326-এর এই কথাগুলো, এই অস্ত্র সংক্রান্ত বিষয় যদি আপনি বুঝতে পারেন, এই 319-এর আঘাতটা যদি তিনটে কথা আপনি মনে রাখতে পারেন কি ধরনের আঘাত আপনার দেশে, আর 320-এর আঘাতটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য প্রশ্ন ধরা সহজ। এর কিন্তু একটা যদি ধারা 19-20 করে ফেলেন তাহলে নর্মাল আঘাত আর গুরুতর আঘাতের ভিতর এলোমেলো হয়ে যাবে। খালি মাথা সার্ফ রাখবেন। আর এখান থেকে আমরা 15-20টা ধারা পড়বো, অরিজিনাল পড়বো, 5টা সিলেবাস দেবো, ওই 5টাতে প্রশ্ন আসবে, বেশির থেকে আসবে না। এরপরে আসেন 327 কি বলছে? বলপূর্বক সম্পত্তি ছিনাইয়া নেওয়া বা কোনো অবৈধ কাজ করতে বাধ্য করিবার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা। তাহলে কি করছেন? বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা কোনো অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত করছেন। মনে রাখবেন, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া, অনেকেই কিন্তু ছিনতাইয়ের সাথে সব বাধা ফেলা দেয়। ছিনতাই জগৎ কিন্তু আপনাকে সে আঘাত করে না, ছিনতাই কিন্তু সে আপনার আঘাত করে না, নিয়ে চলে যায়। কিন্তু এখানে আপনাকে আঘাত করতে, সম্পত্তি বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা কোনো অবৈধ কাজ করতে, আপনি যে কাজ করবেন না, আইনি করার জন্য বলা হয় নাই, সেই কাজটা আপনাকে কি বলছে? করতে বাধ্য করছে। এই কাজ আপনি বাধ্য করা কাজের সাথে সাধ নাই, আপনাকে আঘাত করে ফেলছে। আঘাতের বিচার, আপনার যে কাজের যে বিচার, আপনাকে জোর করে ধর্ষণ খুন করতে গেলেও তার বিচারের ফয়সালা আছে, ডাকাতি করতে হলে তার বিচারের ফয়সালা আছে, বিচার হবে কি হবে না। কিন্তু আপনার শরীরে যে আঘাত করে বয়েছে, আমাকে যে আঘাত করে বয়েছে জোর করে, এই আঘাতের বিচার এখানে করবে, আঘাতের শাস্তি। তাহলে আমাকে যদি বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য আমাকে আঘাত করে, সাধারণ আঘাত করে, স্বেচ্ছাকৃতভাবে করে, তার শাস্তি 327। এতে বোঝার কিছু নাই তেমন, কিন্তু বোঝার ওইখানে খুব ছিল। খেয়াল করবেন, গুরুতর আর সাধারণ, স্বেচ্ছাকৃত আর সাধারণ, এর ভিতরে বোঝার আছে, বুঝে নেবেন। তাহলে 327 আপনার বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নিয়ে গেল বলে এই চিন্তা এনার মিলেবেন না। এটা আপনার আঘাতের দ্বারা, আঘাত শরীরে আপনার আঘাত করছে, তার শাস্তি। এরপরে আসেন 328 মলন পাটি। 328 কি বলছে? মলন পাটি। মলন পাটি কেন বলা হয়? মলন পাটি এটা হচ্ছে ওষুধ দিয়া, কেমিক্যাল দিয়া আপনাকে অজ্ঞান করে ফেলছে, আপনাকে আঘাত করছে। এটাও একটা আঘাত। আমরা কিন্তু পড়ছি নিঃশ্বাসের সাথে আঘাত পড়ছেন না? 324-এ কেমিক্যাল দিয়ে আঘাত করছেন না? কেমিক্যাল দিয়ে আঘাত করছেন, কিন্তু এটা অজ্ঞান করে ফেলাইছে, পুরো অজ্ঞান করছে। এইটা কি করছে? কোনো অপরাধ অনুষ্ঠানের উদ্যোগে বিষ ইত্যাদি প্রয়োগের মাধ্যমে আঘাত দান করছে। এই আঘাত করার করে এটাকে মলন পাটি বলা হয়। 328। তাহলে এর অপরাধগুলো কি? 328 খেয়াল করেন। যে কোনো ধরনের বিষ দ্বারা, যে কোনো ধরনের কি করছে? যে কোনো ধরনের বিষ প্রয়োগ করছে, যে কোনো ধরনের সংজ্ঞা বিলোপকারী, বাংলা জানি না। তারপরে প্রমত্তদায়ক, মানে আপনি পাগল হবেন, মেন্টাল হয়ে যান, বুঝে পড়ছে না? প্রমত্তদায়ক, হ্যাঁ, প্রমত্তদায়ক বা ক্ষতিকারক ঔষধ। ক্ষতিকারক ঔষধ, যে ঔষধ আমার আপনার ক্ষতি হয়। ইদানিং দেখেন অনেকেই চিঠি পড়তে দেয়, চিঠি পড়তে দিয়ে ওই গুনিয়ে যায়, ও কিন্তু জ্ঞানারা ফেলায়, পাতি টাকা পয়সা তার হাতে স্বেচ্ছায় সুপে দিয়ে দেয়। তাহলে কি করলো? এই ক্ষতি করিবে না, তাহলে ক্ষতিকর ওষুধ ব্যবহার করছে, ক্ষতিকর ওষুধ ব্যবহার করে, বস্তু প্রয়োগ করছে, ওর উপরে কোনো বস্তু প্রয়োগ করে সেবন করা। এই কাজ হলে আপনি কি খাওয়ায়, এটা আপনাকে ক্ষতি করার জন্য আপনাকে সেবন, আপনাকে আমাকে সেবন করাবে, আপনাকে আমাকে সেবন করাবে। তাহলে কোনো অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে, কোনো অপরাধ অনুষ্ঠান করার উদ্দেশ্যে বিষ প্রয়োগ ইত্যাদির মাধ্যমে আঘাত ধরে, বিষ প্রয়োগের মাধ্যমে আঘাত দান করে। এখন 328
324 আর 326 যদি বাধা ফেলা দেন তাহলে কিন্তু হবে না। হবে ওইখানে আসবেন মারাত্মক অস্ত্র বা অন্য বস্তুর মাধ্যমে আপনাকে আঘাত করছে, আর এখানে আপনাকে কি করছে, কোনো অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে কোনো একটা অপরাধ করবে আপনার মাধ্যমে, তাই আপনার বিষ প্রয়োগ করার মাধ্যমে আঘাত দান করছে, তার শাস্তি। এরপরে আসেন 329, 329 আর 327 বাই 327 আর 29 হলো গুরুতর। তাহলে পূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া, কোনো অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করা। তাহলে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করছে। জিনিস কিন্তু কঠিন নেবেন না, সূচি মুখস্থ করতেন বুঝে যাবেন। বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া, কোনো অবৈধ কাজ করতে বাধ্য করে দেওয়ার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করা, এই হলো 329। এই 329 পর্যন্ত আজকের পড়া।